মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আগে প্রায় আমাদের 3টে ক্লাস হয়ে গিয়েছে। তোমাদের অনুপরমাণু চ্যাপ্টার থেকে সমস্ত বিষয় আমরা আলোচনা করেছি। রাসায়নিক সমীকরণের সমতা বিধানটা আমি তোমাদের একটু বাকি রেখেছি, ওটা আমি দেবো। তবে তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট এসেছে যে তাপ বিষয়টা নিয়ে যেন তোমাদের একটা ক্লাস দেওয়া হয়, তাই তাপ বিষয়টা নিয়ে আমরা ক্লাস শুরু করছি। তোমরা এর আগের ক্লাসে ষষ্ঠ শ্রেণীতে পড়েছো শক্তি সম্পর্কে আর শক্তির রূপ সম্পর্কে। শক্তি 8 প্রকার, সেটা তোমরা পড়েছো। তার মধ্যে একটা শক্তি হচ্ছে তাপ শক্তি। তাপ যে শক্তি সেটা সম্পর্কে আমরা তাপ চ্যাপ্টারটা পড়লে জেনে যাব। তার আগে তাপ কাকে বলে সেটা জানি। যখন আমরা দুটো ভিন্ন উষ্ণতার বস্তু, যেমন ধরো একটা গরম আর একটা ঠান্ডা, দুটো বস্তুকে পাশাপাশি নিয়ে আসি, তখন দেখা যায় গরম বস্তুটা ঠান্ডা হচ্ছে আর ঠান্ডা বস্তুটা কিছুটা গরম হচ্ছে। গরম বস্তুটা যতটা প্রথমে গরম ছিল ততটা গরম নেই, আর ঠান্ডা বস্তুটা প্রথমে যতটা ঠান্ডা ছিল ততটা ঠান্ডা নেই। অর্থাৎ ওদের মধ্যে কিছু একটা আদান প্রদান করছে। এই কিছু একটাই হচ্ছে আসলে তাপ। তাপ আসলেই একটা শক্তি যা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করে এবং বস্তুর অবস্থারও পরিবর্তন ঘটায়। তাহলে তাপ কি? শক্তি। দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে উষ্ণ বস্তু যেটা হারায় এবং ঠান্ডা বস্তু যেটা গ্রহণ করে সেটাই হচ্ছে তাপ। এরপরে আমরা জানবো উষ্ণতা সম্পর্কে। এই যে আমি তোমাদেরকে বললাম ভিন্ন উষ্ণতার বস্তু। তাপ হচ্ছে ইংরাজি হিট, আমি লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর উষ্ণতা ইংরেজি হচ্ছে টেম্পারেচার। ইংরেজি টার্মগুলো তোমরা একটু দেখে রাখবে, তোমাদের সুবিধা হবে। উষ্ণতা হচ্ছে তাপ দেওয়ার ফলে বস্তুর মধ্যে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে উষ্ণতা। উষ্ণতা আসলে তাপ যদি কারণ হয়ে থাকে, উষ্ণতা হচ্ছে ফল। বস্তুর যে তাপীয় অবস্থাটা দেখতে পাই সেটাই উষ্ণতা। উষ্ণতাকে আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। তাপ আবার প্রকারভেদ আছে, সেটা আমরা জানবো। আগে উষ্ণতাটা বুঝলাম। তাহলে উষ্ণতা কি? যেটা তাপীয় অবস্থা, একটা বস্তুর তাপীয় অবস্থা, তার কতটা তার মধ্যে তাপ রয়েছে সেটা যখন আমরা পরিমাপ করছি সেটাকে আমরা বলছি উষ্ণতা। তাপটা তাহলে কি? কারণ। উষ্ণতাটা কি হচ্ছে? ফলাফল। আচ্ছা, তাপ আর উষ্ণতার কিছু একক আছে, সেটা আমরা জেনে নেব। সিজিএস পদ্ধতিতে, আচ্ছা আমি এখানে একটু ছক আকারে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাপ আর উষ্ণতা বলি। আর কোন পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি আর উষ্ণতার একক হচ্ছে সেলসিয়াস। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল এবং উষ্ণতার একক হচ্ছে কেলভিন। এখানে একটা সম্পর্ক আমরা মনে রাখবো সবসময়, তোমাদের পরীক্ষাতেও আসে। তাপের ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক, তাহলে 1 সমান 4.2 জুল। এই সম্পর্কটা তোমাদের পরীক্ষাতেও আসে, অনেক অঙ্ক করার ক্ষেত্রেও আসে, তো সেই সম্পর্কটা সবসময় মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমরা সেলসিয়াস এবং তাপ আর উষ্ণতা সিজিএস এবং এসআই পদ্ধতির এই এককগুলো মনে রাখবো। আচ্ছা, এরপরে তাপ যে আমরা পড়লাম, এই তাপ কিন্তু দু ধরনের হয়, প্রধানত দু ধরনের হয়, সেটা জানি কি কি? বোধগম্য তাপ আর লীন তাপ। বোধগম্য তাপ ও লীন তাপ। তাহলে বোধগম্য তাপ কি? বোধগম্য তাপ হচ্ছে যখন কোনো একটা বস্তুতে আমরা তাপ দিচ্ছি, সেটা বাড়ছে, পরিবর্তন হচ্ছে, তার উষ্ণতা বাড়তে থাকছে বা
কোনো কারণে সেটা তাপ হারাচ্ছে, তাহলে তার উষ্ণতা কমতে থাকছে। তাহলে এই বোধগম্য তাপের ফলে ধরো একটা জলের উষ্ণতা রয়েছে 50°C, আবার দেখা যাচ্ছে তাপ দেওয়ার ফলে সেটা গিয়ে দাঁড়িয়েছে 60°C। এই যে 50°C উষ্ণতার জল বা 60°C উষ্ণতার জল, এদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, এই জলটা একই থাকে, তরল রূপেই থাকে। লিন তাপটা বললে তোমার এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে কি, বোধগম্য তাপ যেটা বস্তুর মধ্যে উষ্ণতার বৃদ্ধি ঘটাচ্ছে বা হ্রাস ঘটাচ্ছে, কিন্তু বস্তুটার অবস্থার কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, অবস্থাটা লিন তাপ পরিবর্তন করে। লিন তাপ বিষয়টা বুঝলে বোধগম্য তাপটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। লিন তাপ হচ্ছে যে তাপ বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন ঘটাবে না, কিন্তু অবস্থার পুরোপুরি পরিবর্তন ঘটিয়ে দেবে। তোমরা যদি একটা পাত্রে খুব ঠান্ডা জল নিয়ে নাও, খুব ঠান্ডা একটা জল নিয়ে একটা পাত্রে তোমরা ঠিক করে নিলে সেটার উষ্ণতা আছে 0°C। আবার তা আমি কি করলাম, আরেকটা পাত্রে বরফের টুকরো নিয়ে নিলাম, দেখা গেল ওই বরফের টুকরোগুলোর উষ্ণতা 0°C। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা পাত্রে জল, ঠান্ডা জল, তারও উষ্ণতা 0°C, আবার একটা পাত্রে বরফ আছে তারও উষ্ণতা আছে 0°C। তাহলে এখানে উষ্ণতার কোনো পার্থক্য নেই, পার্থক্য আছে লিন তাপ, আর যার কারণে তরল অবস্থা নিয়ে সেটা কি হয়ে গেছে, কঠিন। তার মানে কি, এখানে দুটো অবস্থা দেখতে পাচ্ছি, টেম্পারেচার একই, একটা তরল অবস্থা একটা কঠিন অবস্থা, কিন্তু তাদের টেম্পারেচারও একই আবার অবস্থা আলাদা। এই যে কারণটা হচ্ছে, এটা হচ্ছে লিন তাপ। দেখা যাবে 80 ক্যালোরি পরিমাণ হয় বরফের, এই যে জল থেকে বরফ হচ্ছে, এদের পার্থক্য আছে 80 ক্যালোরি টেম্পারেচার, যেটাকে বলা হচ্ছে লিন তাপ। অর্থাৎ যে উষ্ণতার কারণে বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি তো যে জল একটা তরল অবস্থা আর বরফ কি একটা কঠিন অবস্থা, দুটো অবস্থার পরিবর্তন হচ্ছে। আর বোধগম্য তাপ কি, অবস্থার পরিবর্তন হয় না, কিন্তু উষ্ণতা বাড়তে থাকে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা বোধগম্য তাপ আর লিন তাপ সম্পর্কে জানলাম। আচ্ছা, এই যে তাপ, এই যে উষ্ণতা, এগুলো বলছি, উষ্ণতাটা আমরা কিসের সাহায্যে পরিমাপ করি? উষ্ণতা তোমরা সকলেই জানো, আমরা টেম্পারেচার পারদ থার্মোমিটার আর বর্তমান সময়ে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে শুরু যখন হয়েছিল টেম্পারেচার পরিমাপ করা, তখন পারদ থার্মোমিটারের সাহায্যে করা হতো। এখনকার দিনে আধুনিক যুগে আমরা ডিজিটাল থার্মোমিটারটা ব্যবহার করে থাকি। তাহলে ডিজিটাল থার্মোমিটার আর এই পারদ থার্মোমিটারের মধ্যে পার্থক্য কি, সেটাও একটু জেনে রাখি। ডিজিটাল থার্মোমিটারে পারদ থাকে না, আর পারদ থার্মোমিটারে আমরা পারদ তো নামেই পেয়ে যাচ্ছি, তার মানে পারদ থাকে। পারদ কি, পারদ এক ধরনের তরল ধাতু, এটা আমরা পড়েছি আগে, তাই তো? আর কি হয়, ও তাপের সুপরিবাহী, তরল ধাতু এবং তাপের সুপরিবাহী। তাহলে এটা কিভাবে কাজ করে, যখন থার্মোমিটারে আমরা দেখেছি, থার্মোমিটার সকলেই দেখে থাকবে তোমরা, আমাদের এই মধ্যে থার্মোমিটার নেই, আমি কোনো ভবিষ্যতে কোনো নেক্সট ক্লাসে তোমাদের থার্মোমিটার দিয়ে সেই বিষয়টা ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো। তা ইমাজিন করে নিচ্ছে এখন হাতে থার্মোমিটার আছে, তোমরা দেখে থাকবে যে নিচে একটা বাল্বের মতো অংশ আছে, আর ওখানে পারদ থাকে, কালো মতো হয়ে থাকে, এবং যখন আমাদের টেম্পারেচার দেওয়ার জন্য, দেখার জন্য মুখের মধ্যে দেওয়া হয় বাল্বটা, পারদটা আস্তে আস্তে বেড়ে ওই কাঁচের যে নল সেটার মধ্যে প্রবেশ করে, এবং যে ঘরে থাকে সেই ঘরের টেম্পারেচার আমরা পরিমাপ করি, তাই তো? অর্থাৎ যে থার্মোমিটারে পারদটা উষ্ণতা নির্দেশক হিসেবে থাকে, তাকে পারদ থার্মোমিটার বলে। আর কিছু নেই, একদম বেসিক জিনিস। আর যে থার্মোমিটার আমাদের ইলেকট্রনিক্স যে ডিভাইস হিসেবে থাকে, সেই গুলোকে আমরা বলছি ডিজিটাল থার্মোমিটার। তোমাদের এক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন আসে যে ডিজিটাল থার্মোমিটারে কি থাকে না। আমরা দেখতেই পাচ্ছি ডিজিটাল থার্মোমিটারে পারদ থাকে না, নামে না। আমরা ডিজিটাল থার্মোমিটার সকলের বাড়িতে ব্যবহার হয়ে থাকে, তো সেখানে দেখে থাকবো। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে পারদ থার্মোমিটারের স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক অর্থাৎ তোমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বিষয়টা তোমাদের এখনো অবধি কোনো ক্লাসে পড়া হয়নি, তবু আমি একটু বলেই রাখছি।
বায়ুমণ্ডলের যে বাতাসেরও চাপ রয়েছে, এই বিষয়টা সম্পর্কে তোমরা আরো বিশদে উঁচু ক্লাসে জানবে। তো সেটাকে নিয়ে স্থিরাঙ্কটা তৈরি করা হয় যখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জল ফুটে বাষ্পীভূত হয়, অথবা জল জমে বরফে পরিণত হয়, অথবা বরফ গলে জলে পরিণত হয়। এটা একটা নির্দিষ্ট উষ্ণতায় হয়, অর্থাৎ নির্দিষ্ট টেম্পারেচারে ঘটনাটা ঘটে থাকে। জল ফুটে বাষ্প হওয়ার ঘটনার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, আবার জল জমে বরফ হতে গেলেও নির্দিষ্ট টেম্পারেচার থাকবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভ। 76 সেমি পারস্তম্ভ, এটা একটু জেনে রাখবে। আচ্ছা, এবার এই যে একটা নির্দিষ্ট টেম্পারেচার অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতা উপর ঊর্ধ্ব, সেটা উপরটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যেটা জল ফুটে বাষ্প পরিণত হচ্ছে। এই নির্দিষ্ট মানগুলোকে থার্মোমিটারের সাহায্যে প্রকাশ করার জন্য যে পদ্ধতি, সেটাকে স্থিরাঙ্ক বলছি। এবার স্থিরাঙ্ক দুই প্রকার, ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমি তোমাদেরকে এখনই জাস্ট বলে নিয়েছি বিষয়টা, যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। আর নিম্ন স্থিরাঙ্ক যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়, অথবা বরফ গলে জলে পরিণত হয়, তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। এবার আমরা দেখো স্কেল পড়েছিলাম, তাই তো? সরি, তো বলা হয়নি, এটা পড়বো এরপরে। স্কেল পড়া হয়নি, স্কেলটা পড়বো। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। এর মানগুলো আমরা বিভিন্ন স্কেলে, উষ্ণতা পরিমাপ করার জন্য তিনটে স্কেল হয়, সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন। সেই স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান এবং নিম্ন স্থিরাঙ্কের মানটা জানবো। আচ্ছা, এই দুটোর মাঝে একটা ব্যবধান থেকে যায়, অর্থাৎ আমরা অবশ্যই সাধারণভাবেই বুঝতে পারছি যে উষ্ণতায় জল জমে বরফ হবে, ঠিক একই উষ্ণতায় তো জল ফুটে বাষ্প হওয়া সম্ভব নয়, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তো এই যে মাঝের ব্যবধান, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মাঝের ব্যবধান বা মাঝের পার্থক্যকে বলা হয় প্রাথমিক অন্তর। এই বিষয়টাও তোমাদের প্রশ্নে আসে, প্রাথমিক অন্তর কি? তাহলে থার্মোমিটার বা যে কোনো থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মাঝের ব্যবধানটাকে বলা হয় থাকে প্রাথমিক অন্তর। এটা বিভিন্ন স্কেলে প্রাথমিক অন্তরের মান বিভিন্ন রকম হয়, ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কও আলাদা হয় আর প্রাথমিক অন্তরও আলাদা হয়। এই স্থিরাঙ্ক পরিমাপের যে তিনটে স্কেল, সেটাতে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক ও প্রাথমিক অন্তরটা আমরা জেনে নিই। তার আগে তিনটে স্কেলের নাম জানি। তাহলে স্কেলের নাম কি? একটা হচ্ছে সেলসিয়াস স্কেল। তোমরা চেষ্টা করবে, আমি যে লেখাগুলো ছকের আকারে লিখে দিচ্ছি, ছকের আকারে একটু লিখে নিয়ে খাতায়, মানে খাতায় নোট আকারে লিখে দেবে, তাহলে তো তোমাদের সুবিধা হবে। বা আমি যেটা বলছি সেগুলো ছোট ছোট পয়েন্ট করে লিখে নেবে। আমি একদম তোমাদের কোনো সংজ্ঞায় যাচ্ছি না, একদম জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে। সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেল। এবার এই স্কেলগুলোতে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, প্রাথমিক অন্তরটা আমরা জেনে নিই। ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এভাবে ছকের আকারে লিখলে তোমাদের মনে রাখতে খুবই সহজ লাগবে। নিম্ন স্থিরাঙ্ক ও প্রাথমিক অন্তর। আমি প্রাথমিক অন্তরটা নিচে দিচ্ছি, আমার বোর্ডে ছোট জায়গা আর জায়গা নেই। আচ্ছা, তাহলে সেলসিয়াস স্কেলে আমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক অন্তর তোমরা বুঝতেই পারছো, 100 থেকে 0 বিয়োগ করলে নিশ্চয়ই 100ই হবে। আর এখানে কিন্তু কোনো স্কেল দেওয়া হচ্ছে না, অন্তর 100।
আচ্ছা, ফারেনহাইট স্কেলে উচ্চ স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট এবং নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। এদের প্রাথমিক অন্তর হচ্ছে 180। আমরা কিন্তু সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক এই উচ্চ স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক এগুলো থেকে নির্ণয় করব, সেটাও একটা পুরো অঙ্কের মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দেব। আর ওটা করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে তাপের হচ্ছে উষ্ণ তাপের যে গৃহীত বা বর্জিত যে তাপের পরিমাণটা হয়, যে বলছিলাম একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তু রাখলে গরম বস্তুটা কি হয়, তাপ হারায়, আর ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করে, তাই তো? তাহলে এই যে কতটা পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে: বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুর ভর, বস্তুর উপাদান। ওই জিনিসটা নিয়ে আমরা পুরো একদম বিস্তারিত ক্লাস করব। বাকি যেগুলো যা আছে সেগুলো আমরা তাপের সমস্ত জিনিস আলোচনা করব। আমরা শুধু আজকে কোথায় শেষ করবো বললাম, যে এরপরে আমরা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটা তোমাদের বুঝিয়ে দিয়ে ক্লাসটা শেষ করবো। তাহলে আচ্ছা, কেলভিন স্কেলে চলে আসি। কেলভিন স্কেলে হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন, প্রাথমিক অন্তর হচ্ছে 100। তাহলে এটা এইভাবে ছকের আকারে তোমরা লিখে নিবে। এবার আমরা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটা বুঝে নিই। তোমরা চাইলে যদি মনে হয় যে আমার স্পিডে চলছে, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে এটা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে, বা ভিডিওটা পজে রেখে খাতায় লিখে নেবে। আমরা কিছু নোটস বানিয়ে রাখার বানানোর চেষ্টা করছি তোমাদের জন্য। সেটা যদি অনলাইনে দেওয়া যায় তাহলে তোমাদের সুবিধা হবে, তোমাদেরকে নিজেদেরকে আর করতে হবে না। চলো তাহলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটা আমরা বুঝে নিই। তাহলে আমি তোমাদের এক্ষুনি বললাম সেলসিয়াস স্কেলে আগে তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি, তারপরে পুরো জিনিসটা লিখে দেখাবো। তোমাদের বেশিরভাগের ক্ষেত্রে বইগুলো একটু অন্যরকম আছে, আমি একটু অন্যরকম করে করাবো, সঠিক করানোর চেষ্টা করবো যাতে সুবিধা হয়। সেলসিয়াস ও ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি। আচ্ছা, ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি এবং নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। এবার যদি আমি এই দুটোর মাঝখানে একটা বস্তু নিই, একটা উষ্ণ বস্তু নিই যার টেম্পারেচার হচ্ছে বা যার উষ্ণতার পাঠ হচ্ছে সেলসিয়াস স্কেলে সি আর ফারেনহাইট স্কেলে এফ, এবং এই দুটো সমান আছে। একই বস্তু সেটা গরম কতটা আছে সেটা আমি দুটো আলাদা আলাদা স্কেলে মাপছি, কিন্তু বস্তুটা তো একটাই বস্তু, তার মানে তার মধ্যে উষ্ণতাটা একই আছে। এবার আলাদা স্কেল দিচ্ছি বলে আলাদা পার্ট দেখাচ্ছি। যখন সেলসিয়াসে নিচ্ছি একটা পার্ট দেখাচ্ছি, যখন ফারেনহাইটে নিচ্ছি তখন আলাদা পার্ট দেখাচ্ছি। এবার সেলসিয়াসে সি আর ফারেনহাইটে এফ দেখাচ্ছি। তাহলে দেখো, যদি এটা সি হয় তার মানে আমার এই যে বস্তুটার থেকে নিম্ন স্থিরাঙ্কের মাঝের দূরত্ব কত হচ্ছে, তার পার্থক্য কত হচ্ছে, সি মাইনাস 0, অর্থাৎ সি। আমরা সেলসিয়াস স্কেলে বস্তুটা 0 থেকে নিম্ন স্থিরাঙ্ক থেকে বস্তুটার যে উষ্ণতার পার্থক্য সেটা হচ্ছে সি। হ্যাঁ, তাহলে 0 ডিগ্রি থেকে সেলসিয়াস স্কেলে যে সি পার্ট এর দূরত্ব হচ্ছে সি মাইনাস 0। আচ্ছা, আমি এটা একটু ছোট করে উপরে এখনই লিখেছি, তোমাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে লিখেছিলাম। তাহলে কি যে একটা বস্তু উষ্ণতাটা তাহলে সেলসিয়াস স্কেলে পার্ট দেখাচ্ছে সি আর ফারেনহাইট স্কেলে পার্ট দেখাচ্ছে এ। এইটার মধ্যে দিয়ে আমরা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে একটা সম্পর্ক নির্ণয় করে নেব। সেখান থেকে আমরা একটা অঙ্ক বুঝে নেব। এই সম্পর্কটা কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সম্পর্ক স্থাপন করো, বা সেলসিয়াস স্কেলের টেম্পারেচার দিয়ে দেয়, দিয়ে ফারেনহাইট স্কেলের টেম্পারেচার নির্ণয় করতে বলে, অথবা ফারেনহাইট স্কেলের টেম্পারেচার দিয়ে দেয়, দিয়ে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার নির্ণয় করতে বলে। তাহলে আমাদের সম্পর্কটা জানা থাকলে আমরা করে নিতে পারবো। তাহলে দেখাই, একটা ওষুধ দিয়েছে দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট।
এর নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এর নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা একটু আগে বললাম যে সেলসিয়াস স্কেলের পার্ট দেখাচ্ছে সি, ফারেনহাইট স্কেলের পার্ট দেখাচ্ছে এ। তাহলে এই যে সি পার্ট এখান থেকে সুন্দর মাঝের দূরত্ব হচ্ছে সি মাইনাস 0, আর এখানে দুটো পার্টের মাঝের পার্থক্য হচ্ছে এফ মাইনাস 32। তার মানে আমরা এই দুটোকে সমান করতে পারি, এই পার্থক্যটাকে সমান করতে পারি, অর্থাৎ সি এখান থেকে কি বলতে সি মাইনাস 0 কোনো কিছু মাইনাস করার কোনো চেঞ্জ হয় না। এই যে সেলসিয়াস স্কেলের এই যে সি ঘর এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের এফ মাইনাস 32 ঘরের সঙ্গে সমান করেছি। আবার দেখো আমরা কি জানি যে এই যে প্রাথমিক অঞ্চল সেলসিয়াস স্কেলের কত আমরা যে ছকে করেছিলাম না 100 ঘর, আর ফারেনহাইট স্কেলের কত 180 ঘর, অর্থাৎ এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মাঝে যে অন্তরটা সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে 180 ঘরের সঙ্গে সমান। অর্থাৎ আমরা বললাম সবার সাথে কি বলবো সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর সমান ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর। এবার সেটা কত সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান ফারেনহাইট স্কেলে 180 ঘর। এবার সেলসিয়াস স্কেলে 1 ঘর সমান, অর্থাৎ আমি এখানে কি করছি 100 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, বা 100 আমরা ওই নিয়ম করা শিখেছি তাই তো। তাহলে এখানে 100 ডিভাইড হচ্ছে মানে এদিকেও 100 ডিভাইড করছি, তাহলে ফারেনহাইট স্কেলে 180 বাই 100 ঘর। এবার সেলসিয়াস স্কেলে সি ঘর, অর্থাৎ 1 ইনটু সি হচ্ছে, তাহলে সি এর মান আসলে 1 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা 1ই থাকে। তাহলে ফারেনহাইট স্কেলে এপাশেও সি গুণ হবে, কারণ আমি এদিকে গুণ করেছি মানে আমাকে ডান দিকেও গুণ করতে হবে একই পরিমাণ, তবে সমান হবে, নাহলে আমাদের মান পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটা থেকে দ্বিতীয় সম্পর্কটা থেকে কি পেলাম যে সেলসিয়াস স্কেলে সি ঘর সমান ফারেনহাইট স্কেলে 180 বাই 100 গুণিত সি ঘর। আবার আমরা একটু আগে প্রমাণ করেছিলাম পার্থক্যটা থেকে যে সেলসিয়াস স্কেলের সি ঘর সমান ফারেনহাইট স্কেলের এফ মাইনাস 32 ঘর। তার মানে এই যে এই সিটা দুদিকে দুটো মান আসছে, এই দুটো মানকে আমরা সমান করে দেবো, অর্থাৎ এই মানটা আর এই মানটাকে আমরা সমান করে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক বা যে সূত্রটা যে মানটা সেটা আমরা নির্ণয় করবো। অর্থাৎ আমরা বলবো এখন 180 বাই 100 সি সমান এফ মাইনাস 32। এবার 0 0 কেটে দিই, এখানে আমরা একটু শর্ট করে নেব সুবিধা হবে। 0 0 কেটে দিলাম, 2 9 18, 2 5 10। আচ্ছা আমি এবার এই 9টা ওদিকে নিয়ে যাব, এখানে সি বাই 5 রেখে দেবো, 9টা এখানে কি আছে গুণে আছে। আমরা সমীকরণ সমাধানে শিখেছি যখন এটা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যায় সম্পর্কটা উল্টে যায়, বদলে যায়, গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, সেখানে গুণ আছে ওখানে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে f মাইনাস 32 আর 9টা নিচে, এটাই হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা বা স্কেলগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই সম্পর্কটা তোমরা মুখস্থ রাখবে। এটা নিচে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি উপরে আরো একবার লিখে দিচ্ছি, c বাই 5 সমান f মাইনাস 32 বাই 9। এই সম্পর্কটা তোমরা মুখস্থ রাখবে। এটা দিয়ে আমরা একটা অঙ্ক করে নিচ্ছি। ধরো কোনো একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে আছে 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে টেম্পারেচার কত সেটা আমরা দেখব। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, তোমরা নিজেরা অন্য অন্য টেম্পারেচার, আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েও দেবো শেষে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। একটা করিয়ে দিচ্ছি, তারপরে একটা প্রশ্ন দিয়ে দেব, তোমরা নিজেরা করবে। তাহলে কি প্রশ্ন, সেলসিয়াস স্কেলে একটি বস্তুর পাঠ ডিগ্রি, ওই বস্তুর
উষ্ণতার পাঠ, এটা আমার লেখা উচিত ছিল। উষ্ণতার পাঠ, ওই বস্তু ফারেনহাইট স্কেলে উষ্ণতার পাঠ কত? উষ্ণতার পাঠ কত? তাহলে আমরা অঙ্কটা করি। আমরা কি জানি সম্পর্কটা এখনই আমরা নির্ণয় করলাম, তাই তো? সেলসিয়াস ও ফারেনহাইট সম্পর্কটা সবসময় মুখস্থ রাখবো আমরা। আমরা প্রথমে এটা লিখে নেব যে আমরা জানি C/5, হ্যাঁ ঠিক আছে, সমান F মাইনাস 32/9। এখানে C অর্থাৎ সেলসিয়াস আর F মানে ফারেনহাইট। সেলসিয়াস আমাদেরকে বস্তুর টেম্পারেচার দিয়ে দিচ্ছে 50, আমরা এটা বসিয়ে নেব 50/5 সমান F মাইনাস 32/9। আমরা 5 10 50 জানি, সহজ। আচ্ছা, 10টা এখানে গুণের সম্পর্কে আছে, আমরা আবার কোনাকুনি গুণ করব। তাহলে এখানে এর পাশে বাম দিকে নিয়ে চলে আসবে F মাইনাস 32, ওদিকে চলে যাবে 9 10 90। আচ্ছা, এবার F মাইনাস 32 আছে, তাহলে এখানে F এর সঙ্গে মাইনাস আছে। আমরা এখানে কি বললাম যে সমান চিহ্ন পেলে আমরা যখন সমীকরণ সমাধান করি কি করি, আমরা এখানে বিপরীত সম্পর্ক নিয়েছি। এখানে মাইনাস আছে মানে ওখানে প্লাসে হয়ে যাবে। তাহলে 90 প্লাস 32, ডিগ্রিগুলো দেওয়া দরকার ছিল। তাহলে 90 প্লাস 32 122 ডিগ্রি, 122 ডিগ্রি। অর্থাৎ ফারেনহাইট স্কেলে বস্তুটার উষ্ণতার পাঠ আসছে 122 ডিগ্রি। খুব সহজ, তোমরা সহজেই বুঝতে পারলে। আমি তোমাদের একটা প্রশ্ন দিয়ে রাখছি, তোমরা নিজেরা বাড়িতে করার চেষ্টা করো এবং কমেন্টে জানাও তোমাদের অ্যান্সার কি আসছে। আমি দিয়ে দিচ্ছি একটি সেলসিয়াস স্কেলে নয়, হ্যাঁ সেলসিয়াস স্কেলে দিচ্ছি। তোমাদের একটা যেহেতু সেলসিয়াস স্কেল দিয়ে করেছি ওটাই করি। সেলসিয়াস স্কেলে একটি বস্তুর উষ্ণতার পাঠ 40 ডিগ্রি, তাহলে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতার পাঠ কত আসবে? আর দ্বিতীয় প্রশ্ন দিচ্ছি ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতার পাঠ 135 ডিগ্রি, তাহলে সেলসিয়াস স্কেলে ওই বস্তুর উষ্ণতার পাঠ কত হবে? তোমরা আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাও। এই বিষয়ের উপর কি কি ধরনের প্রশ্ন উত্তর চাইছো সেটা জানাও। পরের ক্লাসে কি হবে সেটা আমি তোমাদের আগেই বলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, আমরা তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবো।